আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। মীর আব্দুল করিম কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। নতুন বছরে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আজকের অনলাইন ক্লাসে একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ে আলোচনা হবে, অর্থনীতি বিষয়ের উপরে। তোমাদের সবাইকে স্বাগত। অনলাইন ক্লাস উপস্থাপনায় রয়েছে আমি মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মীর আব্দুল করিম কলেজ, মিরপুর, কুষ্টিয়া। আজকের পাঠ পরিচিতি। আজকে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে আলোচনা করব। দ্বিতীয় পত্রের অধ্যায় 4, জনসংখ্যা, মানব সম্পদ ও আত্মকর্মসংস্থান। আজকে আমরা দ্বিতীয় পত্রের এই অধ্যায় 4 থেকে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করব। মেইনলি এই তত্ত্ব, জনসংখ্যা তত্ত্ব হচ্ছে যে তত্ত্বে জনসংখ্যার বিভিন্ন তথ্য নিয়ে, অর্থাৎ জনসংখ্যা সংক্রান্ত তথ্য নিয়ে, অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধি, কারণ, ফলাফল এবং নিয়ন্ত্রণের উপায়, এই সমস্ত তথ্য নিয়ে যে তত্ত্বে আলোচনা করা হয় সেটাকে মূলত জনসংখ্যা তত্ত্ব বলা হয়। তাই অর্থনীতিতে জনসংখ্যার দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে। বন্ধুরা খেয়াল করো যে সেই দুটো হচ্ছে, একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব আর একটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। তাহলে জনসংখ্যা তত্ত্বের উপরে দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব রয়েছে। জনসংখ্যার উপরে দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব, একটা হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এবং আরেকটা হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব। আজকে আমরা মূলত ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়েই আলোচনা করব। এই তত্ত্ব সংক্রান্ত বিষয়, ব্যাখ্যা, এর হচ্ছে সমালোচনা, এই সমস্ত বিষয় নিয়েই মূলত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করছি যে এটি মনোযোগ সহকারে ক্লাসটা ফলো করবে। তাহলে আসো আমরা আলোচনা করি যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব। অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগে, অর্থাৎ 1798 সালে প্রখ্যাত অর্থনীতিবিদ টমাস ম্যালথাস তার অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে এই জনসংখ্যা সম্বন্ধে একটি তথ্য প্রচার করেন। তাহলে সালটা খেয়াল রেখেছো যে 1798 সালে অর্থনীতিবিদ টমাস ম্যালথাস তার যে বিখ্যাত গ্রন্থ অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন, এই গ্রন্থে উনি জনসংখ্যা সম্বন্ধে একটি তত্ত্ব প্রচার করেন। এই তত্ত্বটি তার নাম অনুসারে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। এখানে এই তত্ত্বে ম্যালথাস খাদ্যের যোগান এবং ক্রমহ্রাসমান উৎপাদন বিধির পটভূমিকায় জনসংখ্যা বৃদ্ধির সমস্যাটি আলোচনা করেন। তাহলে তার তত্ত্বের যে পটভূমিকা সেটা হচ্ছে কি, খাদ্যের যোগানের সাথে ক্রমহ্রাসমান উৎপাদন বিধির এর যে সম্পর্কে, এর সাথে জনসংখ্যার সমন্বয় মানে এর ফলে যে জনসংখ্যা বৃদ্ধি, সেই সমস্যাটা আলোচনা করেন। তাহলে আসা আমরা দেখি তার বক্তব্যের প্রথমে মূল বিষয়গুলো আলোচনা করি। এই তত্ত্বে ম্যালথাস যেটা বলেছেন, অর্থাৎ তার মতে উনি বলেছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে। জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, এটা অর্থাৎ গুণন হারে বৃদ্ধি, এটাকে গুণন হারে বৃদ্ধি, এটাকে বলা হবে জ্যামিতিক হারে। তাহলে কি বলেছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32 এভাবে, এবং খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে,
অর্থাৎ 1, 2, 3, 4, 5 এভাবে যোগ হারে বৃদ্ধি পায়, ক্রমান্বয়ে এটা। তাহলে শিক্ষার্থীবৃন্দ এটা মনে রাখবে, ম্যালথাস তার তত্ত্বে যেটা বলেছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে, অর্থাৎ 1, 2, 4, 8, 16, 32, এবং খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে। তিনি আরো বলেছেন যে জনসংখ্যা এই যে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধির ফলে প্রতি 25 বছরে একটা দেশের জনসংখ্যা দ্বিগুণ হয়। অর্থাৎ উনি এখানে যেটা বলতে যাচ্ছেন যে যেহেতু খাদ্যের উৎপাদনের চাইতে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি, কারণ আমরা এর আগে উনি যে তথ্য দিয়েছেন যে জনসংখ্যা বৃদ্ধি পায় জ্যামিতিক হারে আর খাদ্যের উৎপাদন বৃদ্ধি পায় গাণিতিক হারে, তো স্বাভাবিকভাবেই খাদ্যের উৎপাদনের চাইতে জনসংখ্যা বৃদ্ধির হারটা বেশি। এই বেশির ফলে ওনার মতে যে প্রতি 25 বছর পর পর একটা দেশের জনসংখ্যা দ্বিগুণ হবে, কিন্তু সেই হারে খাদ্যের যোগানটা কিন্তু সেই হারে বৃদ্ধি পায় না, কারণ জমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধি কার্যকর থাকার ফলে খাদ্যের উৎপাদন বৃদ্ধি সম্ভব নয়। তাছাড়া জমির যোগানও সীমাবদ্ধ, সেজন্য খাদ্যের উৎপাদন কিন্তু অত বেশি বৃদ্ধি করা সম্ভব নয়। তো এইভাবে যে খাদ্যের উৎপাদনের চাইতে যদি জনসংখ্যা এভাবে বেশি হারে বৃদ্ধি পায়, তাহলে একটা দেশে স্বাভাবিকভাবেই জনাধিক্য দেখা দিবে, অর্থাৎ জনসংখ্যা বেশি দেখা দিবে। এবং জনসংখ্যা বেশি হলে কি হবে, সেখানে জনাধিক্য দেখা দিবে, এবং জনাধিক্য দেখা দিলে একটা দেশে স্বাভাবিকভাবেই তখন খাদ্যাভাব, দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ বিগ্রহ এই ধরনের প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দিবে। আর এই প্রাকৃতিক দুর্যোগের ফলে দেখা যাচ্ছে যে জনসংখ্যার অতিরিক্ত কিছু অংশ স্বাভাবিকভাবে তখন নিশ্চিহ্ন হয়ে যায়, বা কিছু জনসংখ্যা কমে যাবে এর ফলে। এটাকে ম্যালথাস উনি বলেছেন যে এটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ। এইভাবে যে দুর্ভিক্ষ, মহামারী, তারপরে হচ্ছে তোমার যুদ্ধ বিগ্রহ, এর ফলে যে লোক সংখ্যা, কিছু পরিমাণ লোক সংখ্যা মারা যায়, এবং এর ফলে দেখা যাচ্ছে যে জনসংখ্যা কমে গেল, এটাকে বলা হচ্ছে ম্যালথাসের মতে প্রাকৃতিক নিরোধ। তাই এই মারা যাওয়ার ফলে তখন খাদ্য এবং জনসংখ্যার মধ্যে একটা মানে ভারসাম্য আসে, কিন্তু সেটা সাময়িক বা ক্ষণস্থায়ী। এই ভারসাম্যটা কিন্তু তখন বেশি দিন থাকে না ম্যালথাসের মতে, কারণ দেখা যাচ্ছে যে জনসংখ্যা বৃদ্ধির হার খাদ্যের উৎপাদনের চাইতে বেশি হওয়ার কারণে আবার কিছুদিন পরে দেখা যাচ্ছে জনাধিক্য দেখা দিবে, এবং জনাধিক্যের ফলে আবার হচ্ছে খাদ্য অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির কারণে দেখা যাচ্ছে দেশে আবার দুর্ভিক্ষ, মহামারী দেখা দিবে, কিছু অংশ মারা যাবে। এইভাবে আবার খাদ্যের এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য, এইভাবে ম্যালথাসের মতে যে এটা একটা চক্রাকারে এই ঘটনাটা ঘটতে থাকে। তাই ম্যালথাস বলেছেন যে এইভাবে জনসংখ্যা প্রাকৃতিক নিরোধ এই উপায়ে না কমানোটাই বাঞ্ছনীয়। এই জন্য উনি প্রতিরোধমূলক ব্যবস্থার উপরে গুরুত্ব আরোপ করেছেন, যে একটা দেশের জনসংখ্যা কমাতে গেলে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রতিরোধমূলক ব্যবস্থা বলতে উনি বলেছেন যে বাল্যবিবাহ, বহুবিবাহ এটা পরিহার করতে হবে, নৈতিক সংযম অবলম্বন করতে হবে, আর জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে ব্যবস্থাগুলো আছে সেগুলোর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হারটা কমাতে হবে। এটাকে উনি প্রতিরোধমূলক ব্যবস্থা বলেছেন। তো এইভাবে যে উনি তার তত্ত্বে যে জনসংখ্যা এবং খাদ্যের মধ্যে যে চক্রাকারের বিষয়টা ঘটে সেটা উল্লেখ করেছেন, সেটাকে ম্যালথাসের চক্র বলা হয়। আসো আমরা এরপরে চক্রটা আমরা ব্যাখ্যা করি এবং চক্রটা দেখি। যে ম্যালথাসের চক্র, এটা আমরা রেখাচিত্রের সাহায্যে এটা দেখা, এটাকে ম্যালথাসের চক্র বলা হচ্ছে। এখানে দেখো যে একটা দেশে যখন জনাধিক্য দেখা দেয়, তখন একটা দেশে তোমরা নিচের দিকে খেয়াল করো যে খাদ্য এবং জনসংখ্যার মধ্যে ভারসাম্য অবস্থার সৃষ্টি হলো, কিন্তু এই ভারসাম্যটা স্থায়ী না, কিন্তু এটা ক্ষণস্থায়ী বা স্বল্পস্থায়ী, কারণ এই ভারসাম্যটা বেশি দিন থাকে না একটা দেশে। কারণ ম্যালথাস যেটা বলেছেন যে খাদ্যের উৎপাদনের চাইতে জনসংখ্যা বৃদ্ধির হারটা
বেশি। আমরা এর আগে যেটা দেখলাম যে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায় আর খাদ্যের উৎপাদন হচ্ছে গাণিতিক হারে বৃদ্ধি পায়। এই জন্য এই ভারসাম্যটা কিন্তু বেশি দিন স্থায়ী হয় না, কারণ জনসংখ্যা বৃদ্ধির হারটা খাদ্যের উৎপাদনকে ছাড়িয়ে যায়। ফলে কিছুদিন পরে দেখা যাচ্ছে যে একটা দেশে জনাধিক্য দেখা দিবে, জনাধিক্য বা জনসংখ্যা অতিরিক্ত জনসংখ্যা দেখা দেয়। ফলে তার ফলে কি হবে, সে একটা দেশে অতিরিক্ত জনসংখ্যা হলে তখন জনাধিক্য দেখা দিলে তখন দেখা যায় কিছুদিনের মধ্যে বা কিছুদিন পরে দেখা যায় যে সেই দেশে দুর্ভিক্ষ, মহামারী, তারপর যুদ্ধ বিগ্রহ, এই ধরনের ঘটনাগুলো, প্রাকৃতিক বিপর্যয়গুলো ঘটে এবং এই প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে দেখা যাচ্ছে যে অনেক জনসংখ্যা মারা যায়। সেটাকে ম্যালথাসে যে প্রাকৃতিক নিরোধের কথা বলেছে, যে এই উপায়ে জনসংখ্যা কমে গেলে সেটাকে বলা হবে প্রাকৃতিক নিরোধ। তো এইভাবে জনসংখ্যা কমে যাওয়ার ফলে তখন আবার খাদ্য এবং জনসংখ্যার মধ্যে আবার ভারসাম্য তার সৃষ্টি হবে। কিন্তু ম্যালথাস যেটা বলেছেন এই ভারসাম্যটা স্থায়ী নয়, এটা স্বল্পস্থায়ী। তখন আবার জনাধিক্য দেখা দেবে, এরপর আবার প্রাকৃতিক নিরোধ হবে, আবার ভারসাম্য আসবে। তো এইটাকেই ম্যালথাসীয় চক্র বলা হচ্ছে। ম্যালথাস বলেছেন যে জনসংখ্যা খাদ্যের মধ্যে বা জনসংখ্যা দেশে অতিরিক্ত জনসংখ্যা এভাবে চক্রাকারে হতে থাকে। তো উনি যেটা বলেছেন যে এখানে এই প্রাকৃতিক নিরোধের উপায়টা উনি বলেছেন যেটা বাঞ্ছনীয় নয়, বরং আমাদের কি করতে হবে, একটা দেশের জনসংখ্যা কমানোর ক্ষেত্রে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলোই গ্রহণ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা এই ম্যালথাসের চক্রটা বুঝতে পেরেছো, যে এইভাবে উনি জনসংখ্যার বিষয় যে বক্তব্য, ওনার যে তত্ত্বটা উনি তার এই ইয়েতে ব্যাখ্যা করেছেন। তাহলে আমরা তার তত্ত্বে আমরা যেটা দেখলাম যে ম্যালথাস তার তত্ত্বে জনসংখ্যা বৃদ্ধি রোধকল্পে দুটো উপায়ের কথা বলেছেন। যে তার তত্ত্বে উনি উল্লেখ করেছেন যে দুইভাবে জনসংখ্যা কমানো যায়। একটা মানে সেটা একটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ আর একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে আমরা প্রাকৃতিক নিরোধ যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে মহামারী, দুর্ভিক্ষ, খাদ্যাভাব, অপুষ্টি, যুদ্ধ বিগ্রহ প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগের ফলে জনসংখ্যার অতিরিক্ত কিছু অংশ নিশ্চিহ্ন হয়ে যাওয়াকে প্রাকৃতিক নিরোধ বলা হয়। তবে ম্যালথাসের মতে জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রাকৃতিক উপায়গুলো কার্যকর না হয় বাঞ্ছনীয়, কারণ অবশ্যই স্বাভাবিকভাবে এটা কখনোই কাম্য হতে পারে না যে একটা দেশে দুর্ভিক্ষের মাধ্যমে জনসংখ্যা কম, খাদ্য অভাব, মহামারী, যুদ্ধ বিগ্রহ এগুলোর মাধ্যমে জনসংখ্যা কমে যায়। আর আরেকটির কথা বলেছেন সেটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। সেটা হচ্ছে কি, বাল্যবিবাহ, বহুবিবাহ পরিহার করা, নৈতিক সংযম অবলম্বন, জন্ম নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবস্থার যে মাধ্যমগুলো আছে এগুলোর মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির যে নিয়ন্ত্রণ করা হয় সেই নিয়ন্ত্রণকেই প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হয়। ম্যালথাস তার তত্ত্বে এভাবে দুইটি উপায়ের কথা বলেছেন, তবে উনি প্রাকৃতিক নিরোধের চাইতে প্রতিরোধমূলক ব্যবস্থার উপরে গুরুত্ব আরোপ করেছেন। আসলে শিক্ষার্থীরা, আমরা এরপরে ম্যালথাসের এই তত্ত্বটি, জনসংখ্যা তত্ত্বটি একটা ছকের সাহায্যে দেখার চেষ্টা করি। এখানে দেখো একটা ছক দেখানো হয়েছে। ছকে এখানে দেখো যে উপরে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব, তারপরে এখানে দেখো এখানে ম্যালথাস দুটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছেন। একটা হচ্ছে জনসংখ্যা মানে মত দিয়েছেন যে একটা হচ্ছে জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে, সেটা কি 1, 2, 4, 8, 16, আর অপরদিকে খাদ্যের উৎপাদন বাড়ে গাণিতিক হারে, সেটা হচ্ছে 1, 2, 3, 4, 5 এভাবে ক্রমান্বয়ে 5, 6 এই ধারাকে বলা হবে গাণিতিক হার। আর এইদিকে জনসংখ্যা যেটা বাড়ছে এটাকে বলা হচ্ছে জ্যামিতিক হার। তাহলে এর ফলে কি হবে, যে খাদ্যের উৎপাদনের চাইতে জনসংখ্যা যে জ্যামিতিক হার এটা বেশি হারে বৃদ্ধি, এই জন্য একটা দেশে জনাধিক্য দেখা দিবে। এরপরে এই জনাধিক্যের ক্ষেত্রে প্রতিরোধের উপায়ের ক্ষেত্রে প্রতিকারের উপায়, জনাধিক্য থেকে প্রতিকারের উপায়ের ক্ষেত্রে উনি দুইটি উপায়ের কথা বলেছেন। একটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ আর একটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে প্রাকৃতিক নিরোধ কোনটাকে বলেছেন উনি, যে দুর্ভিক্ষ, মহামারী, যুদ্ধ এর মাধ্যমে যে জনসংখ্যা কমে যায় এটা হচ্ছে প্রাকৃতিক নিরোধ। আর অপরদিকে প্রতিরোধমূলক ব্যবস্থা বলা হচ্ছে যে বাল্যবিবাহ পরিহার করা, বাল্যবিবাহ, বহুবিবাহ পরিহার করা, নৈতিক সংযম ইত্যাদি যে ব্যবস্থাগুলো আছে এগুলোকে বলা হবে প্রতিরোধমূলক ব্যবস্থা। তাহলে ম্যালথাস
উনি এই প্রাকৃতিক প্রতিরোধের চাইতে উনি এই প্রতিরোধমূলক ব্যবস্থার উপরেই গুরুত্ব আরোপ করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি আশা করছি যে বুঝতে পেরেছো, যে উনি খাদ্যের উৎপাদনের সাথে জনসংখ্যার পটভূমিকাতে এই তত্ত্বটি আলোচনা করেছেন, এবং যে এটা যে চক্রাকারে ঘুরতে থাকে এবং একটা দেশের জনাধিক্য যে সমস্যা সৃষ্টি হয় উনি সেটার কথা বলেছেন, এবং সেখান থেকে প্রতিকারের ব্যবস্থার কথা উল্লেখ করেছেন। এরপরে আসো আমরা এই তত্ত্বের কিছু সমালোচনা আছে, বিশেষ করে আধুনিক অর্থনীতিবিদগণ তারা এই তত্ত্বের কিন্তু সমালোচনা করেছেন। আসো আমরা সেই সমালোচনাগুলো একটু আলোচনা করি। যেমন প্রথমে যেটা বিষয়ের উপর বলবো সেটা হচ্ছে ঐতিহাসিক অসত্যতা, অর্থাৎ আধুনিক অর্থনীতিবিদরা তারা বলছেন যে তার এই তত্ত্বে ঐতিহাসিক অসত্যতা রয়েছে, অর্থাৎ ভুল রয়েছে। কারণ ম্যালথাস যখন এই তত্ত্বটি দিয়েছেন তখন সেই সময়ের প্রেক্ষাপটে হয়তো এই তত্ত্বটা সত্য ছিল, কিন্তু বর্তমানে বা তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে এই তত্ত্ব উনি যে প্রেক্ষাপটে বলেছেন সেটা কিন্তু ঠিক নয়। কারণ বিশেষ করে ঊনবিংশ শতাব্দী এবং বিংশ শতাব্দীর দিকে দেখা যাচ্ছে যে বিশেষ করে উন্নত দেশগুলোতে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির পরিবর্তে জনসংখ্যা বরং কমে গেছে, বিশেষ করে পাশ্চাত্য দেশগুলোতে। সেই হিসাবে তার এই তত্ত্বটার ঐতিহাসিক অসত্যতা প্রমাণিত হয়। তারপরে দেখো যে বৈজ্ঞানিক উদ্ভাবন এবং মিথ্যা ভবিষ্যৎবাণী। এখানে বলা হচ্ছে যে উনি যখন এই তত্ত্বটা দিয়েছেন তখন হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছে, কিন্তু শিল্প বিপ্লব শুরু হওয়ার পরে দেখা যাচ্ছে যে সেখানে আধুনিক যন্ত্রপাতি উদ্ভাবন, মানে কৃষিতে বিশেষ করে যান্ত্রিক যন্ত্রের প্রচলন শুরু হয়েছে এবং খাদ্যের উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে, কিন্তু সেটা উনি অনুধাবন সেটা করতে পারেননি। এর ফলে তার এই তত্ত্বটার মিথ্যা, মানে ভবিষ্যৎবাণীটা মিথ্যা প্রমাণিত হয়েছে। তারপরে ম্যালথাস যেটা বলেছেন যে খাদ্য উৎপাদনের গাণিতিক হার যেটা বলেছেন এটা ভুল প্রমাণিত হয়েছে। কারণ খাদ্যের উৎপাদন দেখা যাচ্ছে যে বর্তমানে বিশেষ করে বা ইংল্যান্ডের হচ্ছে শিল্প বিপ্লবের পর থেকে খাদ্যের উৎপাদনের যে আধুনিক প্রযুক্তি চালু হয়েছে, তারপরে দেখা যাচ্ছে খাদ্যের উৎপাদন কিন্তু বৃদ্ধি পেয়েছে, না কমে বরং বৃদ্ধি পেয়েছে। এই জন্য এভাবে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে খাদ্যের উৎপাদন বরং বৃদ্ধি করা সম্ভব। সেই হিসাবে খাদ্যের উৎপাদন যে গাণিতিক হারে বৃদ্ধি পায় এটা ভুল প্রমাণিত হয়েছে। এরপরে হচ্ছে জনসংখ্যা, উনি বলেছেন যে ম্যালথাস তার তত্ত্বে বলেছেন জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, তার এই ধারণাটাও কিন্তু সঠিক নয়। কারণ জনসংখ্যা এখানে যেটা উনি বলতে চাচ্ছেন যে জনসংখ্যা জ্যামিতিক হারে বৃদ্ধি পায়, অর্থাৎ 1, 2, 4, 8 গুণন হারে বৃদ্ধি পায়, কিন্তু উন্নত দেশগুলোতে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের ফলে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার আস্তে আস্তে কমে গেছে, মানে বৃদ্ধির হার কমে গেছে, হ্রাস পাচ্ছে। বিশেষ করে আমরা যদি এখন উন্নত দেশগুলোতে দেখি, অনেক উন্নত দেশ ইউরোপের বিশেষ করে দেশগুলো, ইউরোপ সেই সমস্ত দেশে তারা জনসংখ্যা এখানে হ্রাসজনিত সমস্যা, অর্থাৎ সেখানে বৃদ্ধি না পেয়ে বরং কমজনিত সমস্যায় তারা ভুগছে, অর্থাৎ সেখানে কমে গেছে, হ্রাসজনিত সমস্যা দেখা দিচ্ছে। সুতরাং ম্যালথাস তার যে তত্ত্ব বলেছেন এটাও ঠিক নয়। তারপরে উনি বলেছেন উনি জনসংখ্যার সাথে শুধু খাদ্যদ্রব্যের তুলনা করেছেন। কারণ আমরা দেখেছি যে আলোচনার শুরুতেই যে ম্যালথাস খাদ্যের যোগানের সাথে এখানে জনসংখ্যার যে তুলনা উনি করেছেন, তো এটাও কিন্তু ঠিক নয়, কারণ এখানে অন্যান্য আরো যে সম্পদগুলো আছে সেগুলোকে উনি বিবেচনায় আনেননি। তারপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি সর্বদাই খারাপ নয়, কারণ আমরা জানি যে মানব শিশু শুধুমাত্র একটা ক্ষুধার্ত উদর বা পেট নিয়ে জন্মগ্রহণ করে না, মহান আল্লাহ তাআলা তাদেরকে দুখানা হাতও দিয়ে পাঠান। সেই হাত দিয়ে যদি তারা খাদ্য উৎপাদনের বা খাদ্য বৃদ্ধির কাজে লাগায় তাহলে সেটা কিন্তু সমস্যা হবে না, বরং সেটা আরো একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সহায়ক হবে জনসংখ্যা।
তারপরে হচ্ছে জনসংখ্যা নয়, বরং সম্পদের অসম বন্টনই হচ্ছে মূল সমস্যা। এখানে বলা হচ্ছে যে জনসংখ্যা সমস্যা নয়, জনসংখ্যা যদি শিক্ষিত এবং দক্ষ থাকে তাহলে সেখানে জনসংখ্যার সমস্যা হবে না, বরং দেশের অন্যান্য যে সম্পদ আছে সেই সম্পদের যদি বন্টনটা সুষম না হয় তাহলে সেটা একটা দেশের এবং জনসংখ্যাকে যদি দক্ষভাবে বন্টন করা না হয় তাহলে সেটা দেশের জন্য সমস্যা হতে পারে। এরপরে হচ্ছে জনসংখ্যার গুণগত দিক উপেক্ষিত হয়েছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে। যেখানে জনসংখ্যা একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা যদি অশিক্ষিত অদক্ষ হয় তাহলে সেটা একটা দেশের জন্য হচ্ছে খারাপ হবে বা সমস্যা হবে, কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ জনসংখ্যা যদি দক্ষ হয়, শিক্ষিত হয়, কর্মঠ হয়, প্রশিক্ষণ প্রাপ্ত হয় তাহলে দেখা যাচ্ছে সেটা সে দেশের জন্য খারাপ নয় বরং দেশের উন্নয়নে সহায়ক হবে। অর্থাৎ গুণগত দিক তার এই তত্ত্বে কিন্তু উপেক্ষিত হয়েছে। তো এইভাবে যে বিশেষ করে আধুনিক অর্থনীতিবিদগণ যারা আছেন তারা কিন্তু হচ্ছে ম্যালথাসের তত্ত্বের এইভাবে সমালোচনা করেছেন। অনেকেই বলেছেন যে ম্যালথাস নৈরাশ্যজনক বা হতাশাজনক তত্ত্ব দিয়েছেন, তার তত্ত্বে মানে হতাশা ভাব প্রকাশিত হয়েছে। এইভাবে হচ্ছে সমালোচনা করা হয়েছে। আমরা দেখব যে ম্যালথাসের তত্ত্বটা আমরা যেভাবে মানে দেখলাম বা ম্যালথাস যেটা ব্যাখ্যা করেছেন সেটা কিন্তু কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও আমরা বলবো যে বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর জন্য কিন্তু এই তত্ত্বটা খুবই উপযোগী এবং এটার সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে সেই হিসাবে বলবো যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশ বা অন্যান্য যে উন্নয়নশীল দেশগুলো রয়েছে সেই জন্য ত্রুটি বিচ্যুতি থাকা সত্ত্বেও এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বে অবশ্যই গুরুত্ব রয়েছে এবং এটা জনসংখ্যার তত্ত্বের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে অর্থনীতির দ্বিতীয় পত্র থেকে চতুর্থ অধ্যায়ের জনসংখ্যা তত্ত্ব সংক্রান্ত যে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নিয়ে আলোচনা করলাম, আশা করছি যে তোমরা সবাই ভালোভাবে এটি বুঝতে পেরেছো এবং এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব এই অধ্যায়ের ক্ষেত্রে। এটা তোমরা ভালো করে পড়বে এবং তাহলে তোমরা বিষয়টা আরো সুন্দরভাবে আয়ত্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরে তোমাদের সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের পথ চলা সুন্দর হোক, আরো ভালোভাবে তোমরা পড়ালেখায় মনোযোগী হও। আশা করছি এই বছর থেকে আমরা আবার সুস্থ স্বাভাবিক বছর হিসাবে আমরা পাবো, সেই আশা করে তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।